অনেকেই বলে থাকেন এমন কোনো জায়গার খোঁজ দাও তো, বেশ অব্বিটও হবে, সাথে একটু আশপাশটা পাহাড়ি থাকবে, ঘুরে দেখার জন্য বেশ কিছু জায়গা থাকবে, সাথে এরকম ঘন জঙ্গলের মধ্যে একটা রাস্টিক এনভায়রনমেন্টে দুরাত কাটানো যাবে। ও হ্যাঁ, সাথে যদি পাহাড়ি এরিয়াতে সাফারি করা যায় তাহলে তো মন্দ নয়। খাবার দাবারটাও যেন ভালো হতে হবে। এত কিছু নিয়ে আমরা এবারে চলে এসেছি এক নতুন জায়গার খোঁজে। নতুন যে খুব একটা তা না, তার কারণ এই জায়গায় এর আগেও অনেকেই এসেছেন, কিন্তু আমরা এই পুরনো জায়গায় নতুনভাবে চেনাতে আর দেখাতে নিয়ে এলাম। এই যে এত সুন্দর একটা ফলস, দেখতে দেখতে আপনার মনটাই ভরে যাবে, আর সাথে এই অপূর্ব পাহাড়ি দৃশ্য তো আছেই। চলে আসুন, আবার লাইফ ইন এ ট্রাভেল ব্যাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে থাকুন আমাদের এই এপিসোড। সেই ভোর ভোর বেরিয়ে পড়েছি, গন্তব্য এবার ওড়িশা। ওড়িশাতে যাচ্ছি আমরা শিমলিপালের উদ্দেশ্যে। কাটাবো রাস্তায় মোটামুটি 5.5 ঘন্টা, আর তারপর পৌঁছবো শিমলিপাল। খড়গপুর হয়ে বাড়িপাদা হয়ে যাব আমরা শিমলিপাল। খড়গপুর থেকে মোটামুটি 3টে রাস্তা দেখায়, তবে গুগল ম্যাপস ধরলে সব থেকে শর্টেস্ট যে রুটটা সেটাই কিন্তু অ্যাকচুয়াল রুট, অর্থাৎ খড়গপুর থেকে সোজা বাড়িপাদা হয়ে ঢুকে যাব শিমলিপাল। এই যে এখন ক্রস করছি কোলাঘাট। কোলাঘাটে আমরা প্রতিবার অন্য জায়গায় দাঁড়ালেও এবারে দাঁড়িয়েছিলাম অন্নপূর্ণা রেস্টুরেন্টে। ছিমছাম ছোট্ট রেস্টুরেন্ট, খুব ফ্যান্সি না। আলু পরোটা খেয়ে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। রাস্তায় পড়ল ডেবরা টোল প্লাজা। খড়গপুর ক্রস করে কিছুটা পেরোলেই কিন্তু এরকম রাস্তা পড়ে, অর্থাৎ সরু রাস্তা, দুধারে বেশ ঘন সবুজের বন। আর এই রাস্তা ধরেই আমরা পৌঁছে গেছিলাম শিমলিপাল। বাড়িপাদা হয়ে শিমলিপাল ঢুকতে আমাদের বেশি সময় লাগেনি। আর শিমলিপালে আমরা ছিলাম শিমলিপাল ইকো কটেজে। কলকাতা থেকেই এই বুকিং সেরে নিয়েছিলাম। বুকিংয়ের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। শিমলিপালে ইকো কটেজে ঢুকতেই কিন্তু মনটা এক কথায় ভালো হয়ে গেছিল। মানে এতটাই বড় জায়গা, আর চারপাশটা পুরো সবুজের সবুজ। এই প্রসঙ্গে বলে রাখি, শিমলিপাল ইকো কটেজ কিন্তু শিমলিপালের যে জঙ্গল তার ভিতরে অবস্থিত। অর্থাৎ শিমলিপাল ইকো কটেজে বুকিংয়ের যে স্লিপ ছিল, সেই স্লিপ কিন্তু আমাদের গেটে দেখাতে হয়েছিল। শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের যে গেট, সেই গেটের দেখিয়ে তারপর আমরা ঢুকেছিলাম ইকো কটেজে। এই হচ্ছে শিমলিপাল ইকো কটেজে সার বেঁধে পরপর কটেজ রুম। আর এই রুমে আমরা ছিলাম। আমাদের খরচা পড়েছিল জনপ্রতি 2600 টাকা, 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে কিন্তু। মানে এর মধ্যে লাঞ্চ, ডিনার, সকালের ব্রেকফাস্ট আর বিকেলের টিফিন আইটেম অ্যাডেড ছিল। এছাড়া আপনি যদি কিছু এক্সট্রা অর্ডার করতে চান তাহলে সেটা ওদের মেনু দেখে আপনি ডেফিনেটলি অর্ডার করতে পারেন। আর ভিতরে তো বিশাল বড় বাগান, বাচ্চাদের জন্য একদম আইডিয়াল। মানে খেলাধুলা করার জন্য এতটাই বড় জায়গা ছিল, তখন মনে ছিল পইয়ের আর বেশ কিছু বন্ধুবান্ধব নিয়ে আসলে বোধহয় ভালো হতো। পই একা একা বেশ অনেকটা সময় ধরেই কিন্তু দৌড়ে আর ঘুরে বেড়াচ্ছিল আর খেলে বেড়াচ্ছিল। শিমলিপাল ইকো কটেজের আমাদের রুমগুলো, অর্থাৎ এই কটেজ রুমগুলো কিন্তু বেশ বড় ছিল, স্পেশিয়াস ছিল। আমি বলবো না খুব একটা লাক্সারিয়াস, বাট একটা রাস্টিক লুক ছিল এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার চললাম ডাইনিং রুমে লাঞ্চ সারতে। ছোট্ট সিমসাম লাঞ্চের জায়গা,
4টে টেবিল আছে, 16 জন বসতে পারে, কিন্তু বেশ সুন্দর। তো যেরকম কটেজ আছে সে অন্দাজে আমার মনে হয় যথেষ্ট। আর একটু বড় হলে আরও লোক অ্যাকোমোডেট করতে পারে সাথে, বাট এখন তো ফাঁকাই আছে, আমরাই এসেছি শুধু খেতে। তো বাকি কটেজে কিন্তু লোকজন আছে, যা দেখে মনে হচ্ছে প্রচুর গাড়ি, আর কলকাতায় প্রচুর গাড়ি রয়েছে। দুপুরে আমাদের ছিল পুরোপুরি উড়িয়া কুজিন যাকে বলে। ডাল ভাজা ছিল, সাথে একটা সবজি ছিল, ডাল ছিল, মাছ ছিল, আর বেগুন ভাজাও ছিল। যাই হোক, আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপর চললাম আমাদের প্রথম সাইট সিন সেই দিনের বিকেলে করতে। সেটা হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফল। মানে শিমলিপালের ইকো কটেজ থেকে বেরিয়ে শিমলিপালের গেট ক্রস করে একটু গেলেই পরে এই সীতাকুণ্ড ওয়াটারফল। আমরা গিয়ে খুব বেশি জল কিন্তু পাইনি, তবে বর্ষাকালে এই সীতাকুণ্ড ওয়াটারফল কিন্তু দেখবার মতো হয়, এতটাই জলে ভরা থাকে। সীতাকুণ্ড ওয়াটারফল ঘুরে আমরা সেই দিনকার সব থেকে সেরা জায়গাটায় কিন্তু পৌঁছে গেছিলাম। এই জায়গার নাম হচ্ছে লুলুং ভিউ পয়েন্ট। আমরা নিজেদের গাড়ি নিয়েই কিন্তু পুরোটা ট্রাভেল করেছিলাম। আপনারা যারা এমনি যাবেন, মানে যদি ট্রেনে করে শিমলিপাল পৌঁছান, তারা কিন্তু লোকাল গাড়ি ভাড়া নিয়ে ঘুরতে পারেন। এসে এখন সানসেট পয়েন্টে, লুলুং সানসেট পয়েন্ট। সান কিন্তু ভীষণ স্ট্রং, সেই জন্য ঠিক সানসেট কি হবে বুঝতে পারছি না। আর এটা টিপিক্যাল সানসেট পয়েন্ট বলতে যেরকম আমরা বোঝাই, ঠিক সেরকম না, কেন কি উঁচু পাহাড় আছে, পাহাড়ের পিছনে সূর্যটা ডুবে যাবে, তখনই সানসেট হয়ে যাবে এই এরিয়ার জন্য। আর এখানে সুন্দর নদী বয়ে চলেছে, খুব সুন্দর জায়গা, চারপাশে ঘন জঙ্গল। আর এপাশেই কিন্তু শিমলিপাল কোর এরিয়া, ঠিক এই দিকটা কিন্তু যাওয়া মানা, এখানে যাওয়া যায় না। কেমন লাগছে পই? দারুণ, একটু স্লিপারি। হ্যাঁ, কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর জায়গা। জায়গাটা মনে হচ্ছে জলে ঠিক এই সানসেট পয়েন্টের উল্টো দিকেই রয়েছে কিন্তু লুলুং অরণ্য নিবাস রিসর্ট। এই রিসর্টটি ভীষণই অফবিট একটা জায়গাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই রিসর্টটা কিন্তু খুব একটা বাজেট ফ্রেন্ডলি নয়, তবে কোনো একবার আমাদের কিন্তু ইচ্ছা রইল এই লুলুং অরণ্য নিবাস রিসর্টে এসে থাকার। লুলুং ভিউ পয়েন্ট থেকে এক অপূর্ব সুন্দর সানসেট কিন্তু তারপর আমরা দেখতে পেয়েছিলাম। আর তারপর ফিরে এসেছিলাম আমাদের ইকো কটেজে। সন্ধেবেলা ইকো কটেজ কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, চারদিকে বেশ সুন্দর আলো দেওয়া ছিল। আর তার মধ্যে আমরা অর্ডার করেছিলাম সন্ধেবেলা খাবার জন্য পাতায় পোড়া চিকেন। মাংসের পিঠের মতো দেখতে অনেকটা। খেতে কেমন? ভালো খেতে, ভীষণ স্পাইসি। আমরা আগে খেয়েছি বেলপাহাড়িতে, যখন গেছিলাম বেলপাহাড়িতে খেয়েছিলাম, বেলপাহাড়িটা টেস্টটা অন্যরকম ছিল, কিন্তু এটা টেস্টটা ভালো, অন্যরকম খেতে, একটু পিঠের মতো খেতে, কিন্তু বোন আছে, মানে দেখে খেতে হবে, কিন্তু হাড় আছে ছোটো ছোটো। সেদিন রাতেও কিন্তু খুব ভালো ডিনার ছিল। চিকেন কষা ছিল দেশি চিকেনের, আর সাথে ভাজা, ডাল আর রুটি। খুবই ভালো খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং ফ্রম শিমলিপাল। সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 7:30। আমাদের গাড়ি এসে গেছে। আজকে আমাদের সারা দিনের সাফারি রয়েছে, তো সেই সাফারিতে 2টো ওয়াটারফলসও ইনক্লুডেড। তো এখন যাচ্ছি সোজা গেটে, গিয়ে আমাদের নাম এন্ট্রি হবে, ডকুমেন্ট নিয়ে যেতে হচ্ছে। ডকুমেন্ট বলতে আধার কার্ড বা ভোটার্স কার্ড এরকম। তো সেই ডিটেলসগুলো দিয়ে ওখানে নাম এন্ট্রি করে দেন আমরা আবার চলে আসবো, ব্যাক করবো ইকো কটেজে, এসে ব্রেকফাস্ট করে নিয়ে ফাইনালি বেরোবো। বেরিয়ে গেছে। হ্যাঁ, শিমলিপালের কাউন্টারে গিয়ে আমরা নাম এন্ট্রি করে তারপর ফিরে এসেছিলাম আমাদের ইকো কটেজে ব্রেকফাস্ট করার জন্য। এই কাউন্টারটা বেশ সুন্দরভাবে সাজানো, অনেক রকম ইনফরমেশন দেওয়া আছে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগছে।
ইকো কটেজে ফিরে ব্রেড আর বয়েলড এগ খেয়ে আর সাথে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সারা দিনের সাফারির উদ্দেশ্যে। যারা জঙ্গলে সাফারি করে থাকেন সাধারণত তারা কিন্তু শিমলিপালে এসে এই সারাদিনের সাফারিটা করতে গিয়ে একটু নিরাশ হতে পারেন। তার কারণ শিমলিপালের এই সারাদিনের সাফারিটায় মেনলি আপনি জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাবেন তখন সাফারির জন্য জিপসি গাড়ি দেওয়া হয় না, নর্মাল টাটা সুমো গোল্ড ধরনের গাড়ি দেওয়া হয়। সেই গাড়িতে করে আপনি শুধু জঙ্গলটাই ঘুরবেন না, সাথে ঘুরবেন বেশ কিছু ওয়াটারফলস আর বেশ কিছু সুন্দর সুন্দর স্পট। এই পুরো প্যাকেজটা কিন্তু আপনার পড়তে পারে 4,500 থেকে 5,000 টাকার মধ্যে। আর এই পুরো সাফারিটা যখন করবেন তখন দেখবেন আপনার মতো প্রচুর ট্যুরিস্টও কিন্তু এইভাবে গাড়িতে করে ঘুরে চলেছে। আমরা এসে গেছি এখন জোরান্ডা ওয়াটারফলসের কাছে। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে কিছুটা, তারপর আমরা জোরান্ডা ওয়াটারফলস দেখব। এবার আমি শিমলিপালের একটু গল্প করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে রিসেন্টলি আপনারা হয়তো জানেন যে শিমলিপাল থেকে একটি বাঘ আমাদের বেলপাহাড়ি অঞ্চলে চলে গেছিল, আর যে বাঘটির নাম হচ্ছে জিনাত। তো জিনাত মোটামুটি ফেমাস হয়ে গেছিলো, কেন কি বেলপাহাড়ি অঞ্চলে যেখানে বসতি, লোক বসতি, সেখানে জনবসতির কাছাকাছি জিনাত চলে গেছিলো এবং জিনাত মোটামুটি গৃহপালিত পশু মানে গরু ছাগল সেগুলো তুলে নিচ্ছিল। যথারীতি অনেক কষ্ট করে জিনাতকে ধরা হয় এবং ধরে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলে যে যদি ওড়িশা গভর্নমেন্ট জিনাতকে না রাখতে পারে তাহলে পশ্চিমবঙ্গ সরকার জিনাতকে এখানে রেখে দেবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও একটা ওকে রাখবে। আর তারপরে ওড়িশা সরকার বলে যে না, ওরা এখানে জিনাতকে নিয়ে আসবে এবং জিনাতকে এখন শিমলিপালের চাহাল বলে যে জায়গাটা সেই এরিয়াতে রাখা আছে। আর জিনাতের গলায় কিন্তু এখন জিপিএস ট্র্যাকার লাগানো। তো সুতরাং ওড়িশা গভর্নমেন্ট এটা মেক শিওর করছে যাতে জিনাত এখান থেকে আবার পশ্চিমবঙ্গতে না ঢুকে যায়। আর যেহেতু চাহাল এরিয়াতে অনেক হরিণ আছে, বাইসন আছে এবং চাহাল এরিয়াটা এমন একটা জায়গা যেখানে মানে পাহাড়ি এরিয়ার থেকে একটু সমতল এরিয়াটা বেশি শিমলিপাল জঙ্গলের মধ্যে। তো ওই জন্য ওখানে এখন ট্যুরিস্টদের এন্ট্রি কিন্তু রেস্ট্রিক্টেড, যেহেতু জিনাতকে ওখানে রিসেন্টলি রাখা হয়েছে সেই জন্য। আর এমনিতে নর্মালি কিন্তু চাহাল এরিয়াতে ট্যুরিস্টরা যেতে পারেন, স্পেশালি এই সাফারিটা মানে এই সারাদিনের যে সাফারিটা তখন যাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা রেস্ট্রিক্টেড। আর এগোচ্ছি না, অসাধারণ 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 এই জোরান্ডা ওয়াটারফলস। আমি এখনো অবধি আমরা অনেক জায়গায় গেছি, অনেক ওয়াটারফলস দেখেছি, বাট আমার খুব পছন্দের ওয়াটারফলস হচ্ছে মেঘালয়ের নকালিকাই ওয়াটারফলস। এর সাথে অনেকটা সিমিলারিটি আছে, বাট দিস ওয়ান ইজ বিউটিফুল। জোরান্ডা ওয়াটারফলসের কাছে কিন্তু থাকার জায়গা আছে। ওড়িশা গভর্নমেন্টের শিমলিপালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু বুকিং ডিটেলস পেয়ে যেতে পারেন।
জোরান্ডা ওয়াটারফলস দেখে ফেরার সময় আমরা রাস্তায় দেখতে পেলাম একটা ছোট্ট সুন্দর জলাশয় মতো, আর সেখানে আমরা নেমে পড়েছিলাম। এত চারদিকটা সুন্দর ছিল জায়গাটা এক্সপ্লোর করার জন্য। জোরান্ডা থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছিলাম বরেহি পানি ওয়াটারফলসের দিকে। বরেহি পানি ওয়াটারফলস যেতে যেতে রাস্তায় এত সুন্দর একটা ন্যাচারাল ওয়াটার বডি পড়েছে, সেটা দেখতে আমরা চলে এসেছি। ভীষণ সুন্দর, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু রোদ আছে কিন্তু তাও এনভায়রনমেন্টটা দারুণ। এগেইন ওড়িশা কিন্তু প্রুফ করে দিচ্ছে, ওড়িশা কিন্তু হিডেন জেম, মানে এত সুন্দর জায়গা ভাবাই যায় না। ভীষণ সুন্দর, চারদিকে জঙ্গল আর মাঝখানে আমরা, আর এই ওই জলের মধ্যে পাথর ছুটছে। এর পরের গন্তব্য ছিল বরেহি পানি ওয়াটারফলস। আমরা রাস্তায় যেতে যেতে এমন একটা জায়গায় পৌঁছেছিলাম যেখান থেকে বরেহি পানি ওয়াটারফলসের বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সেখানটা দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে তারপর আমরা চললাম অ্যাকচুয়াল গন্তব্যের দিকে। দারুণ। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্পট নয়, আমাদের ড্রাইভার দাদা বললেন যে এখান থেকে খুব সুন্দর ভিউটা পাওয়া যায়, তাই আমরা এখানে হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়াল স্পটটা অন্যদিকে। ওইখানটা পড়ছে জলের এখানে তো জায়গাটা। তোলটা দেখাচ্ছে নাই। তো এসে গেছি এখন বরেহি পানি ওয়াটারফলসে। ভীষণ সুন্দর। আমরা আগের যে ভিউটা দেখেছিলাম সেই ভিউটা একটু দূর থেকে ছিল, উঁচুর ভিউটা, উপরের ভিউটা পাচ্ছিলাম, আর এখন এবারে একদম সামনে থেকে। ভীষণ সুন্দর, খুব সুন্দর। মানে এই ওয়াটারফলস দুটোই হচ্ছে মেন এই আজকের গোটা দিনের সাইট সিইংয়ের জন্য, আর দুটোই টোটালি ওয়ার্থ ইট। তাই না? দারুণ। তো এটা হচ্ছে বরেহি পানি নেচার ক্যাম্প, গভর্নমেন্টের, উড়িষ্যা গভর্নমেন্টের। তো এখানে থাকলে বেসিক্যালি এই ভেতরে এখানে জিপসি রাখা আছে, এই জিপসি করেই আপনি ঘুরে আসতে পারবেন চাহালা জোনে। বলছিলাম যে জিনাতের জন্য চাহালা জোন বন্ধ রেখেছে মেইন ট্যুরিস্টদের জন্য, বাট এই উড়িষ্যা গভর্নমেন্টের বরেহি পানি নেচার ক্যাম্পে যদি থাকেন তাহলে কিন্তু এখান থেকে জিপসিতে করে চাহালা ঘুরে আসা যাবে। এইটা একটা ব্যাপার। এই জায়গাটাও খুব সুন্দর, আর ডেফিনেটলি চাহালা জোনে গেলে সাইটিংয়ের চান্স অনেক অনেক বেটার, যেটা আমরা সারাদিন ধরে ঘুরছি অনুমান ছাড়া কিছুই দেখতে পাইনি। আর সেখানে চাহালা জোনে বোঝা যাচ্ছে যে ওই এরিয়াটা একদম ভার্জিন এরিয়া, যার জন্য ওখানে অ্যানিম্যাল সাইটিং হওয়ার চান্সও বেশি, এবং ওখানে অ্যানিম্যালও প্রচুর, যেটা গাইডও বলছেন, ড্রাইভারও বলছেন। তো এটা কিন্তু একটা মানে ভালো অপশন। তো আমাদের দেখি পরে একবার এখানে এসে থাকতে হবে, জায়গাটা খুবই ভালো লেগেছে, চারদিকে পাহাড়। সারাদিনের এই সাফারিতে কিন্তু ওড়িশা গভর্নমেন্ট থেকে এই দুপুরের মিলটাও কিন্তু একদম ফ্রি, মানে এটাই চিকেন মিল ছিল। যারা যারা গাড়িতে থাকবেন এই মিলটা তারা পাবেন। ওই অনিয়ন আমরা এখন চলে এসেছি একটা ওয়াচ টাওয়ারে। এখান থেকে বেশ ভালো ভিউ আছে, সেটা দেখার জন্য উঠছি ওয়াচ টাওয়ারে। তবে এখানে যে ব্যাপারটা সেটা আমরা যা বুঝলাম গাইডের সাথে বা ড্রাইভার দাদার সাথে কথা বলে
যে এই চাহালা হচ্ছে মেইন কোর জোন শিমলিপালে, যেখানে কিনা অ্যাকচুয়ালি অ্যানিম্যাল সাইটিং হওয়ার হাই চান্স। কিন্তু এই যে আমরা সারাদিন ঘুরছি বা আমাদের ওপেন জিপ সাফারি যেটা রয়েছে কালকে, এটাতে মনে হচ্ছে না সেরকম বিশাল কিছু সাইটিং হতে চলেছে। তার কারণ গাড়ির জন্য এত গাড়ি যাতায়াত করে, ওই জন্য অ্যানিম্যাল থাকলেও আর কি চলে যায়। কিন্তু এই চাহালা জোনে আপনি যাবেন কি করে? চাহালা জোন আপাতত জিনাতের জন্য একটু ডিস্টার্বড এরিয়া হয়ে রয়েছে। জিনাত আছে বলে ওড়িশা গভর্নমেন্ট চাইছে না জিনাতকে বেশি ডিস্টার্ব করতে। ওই জন্য নর্মাল যে এই গাড়িগুলো, এগুলো কিন্তু আগে চাহালা জোনে যেত, সেটা এখন বন্ধ করে দিয়েছে। আর এখন যদি চাহালা যেতে চান তাহলে আপনাকে ওই বাড়াইপানি নেচার ক্যাম্পে থাকতে হবে, সেখান থেকে সাফারির টিকিট কাটতে হবে। সেই সাফারিতে আপনি 5 ঘন্টার চাহালা জোনে একদম কোর এরিয়াতে সাফারি হবে। হ্যাঁ, আমরা তো কোনো হরিণও দেখিনি। ওটা হরিণ দেখা যাবে। হ্যাঁ, মানে আমরা এত ঘুরে বেড়াই জঙ্গলে যে অ্যাটলিস্ট একটা, দেখেছি। হ্যাঁ ওই বাঁদর বা হনুমান দেখেছি, অ্যাটলিস্ট একটা হরিণ দেখা গেলেও হতো, সেটাও আমরা দেখতে পাইনি। যত দূর দেখা যাচ্ছে পুরোটা জঙ্গল, যত দূর দেখা যাচ্ছে পুরোটা জঙ্গল, মানে পাহাড়ের ঢালে ঢালে দিগন্ত বিস্তৃত বিশাল বড় জঙ্গল। এই যে জঙ্গল, আর ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে বাড়াইপানি ওয়াটারফলস। দারুণ দারুণ ভিউটা এখান থেকে। এইদিকেও পুরো জঙ্গলই জঙ্গল। ঘরে আছি না, কোথায় আছে? সারাদিন ঘুরে ফেরার পথে শেষমেশ একটা জঙ্গল ফাউল আমরা দেখতে পেয়েছিলাম। এরপর দেখতে পেয়েছিলাম কিছু ময়ূর। ব্যাস এইটুকুই ছিল আমাদের সারাদিনের সাইটিং, কিন্তু হনুমান, জঙ্গল ফাউল আর ময়ূর। এরপর আমরা ফিরে গেছিলাম আমাদের শিমলিপাল ইকো কটেজে। ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি, ডিম ম্যাগি ভালো করেছে। বলো, বেশ ক্রিসপি আছে, ভালো আছে খেতে। দারুণ খেতে। সন্ধ্যায় খেয়েছিলাম এগ ম্যাগি আর সাথে পেঁয়াজ পকোড়া। আর সেদিন রাতে কিন্তু ছিল একটা দারুণ ব্যাপার, অর্থাৎ মাটন করা হয়েছিল। আমাদের বলা হয়েছিল মাটন থাকবে, তার জন্য এক্সট্রা কিছু চার্জেস লাগবে। আমরা তো খুশি খুশি রাতে মাটন দিয়ে খেয়েছিলাম রুটি। দারুণ ছিল সেই লোকাল কুইজিনটা, মানে ঠিক বাঙালি টাইপের নয়, তবে বেশ ভালো খেতে ছিল। গুড মর্নিং ফ্রম শিমলিপাল। আজকে আমাদের সকাল সকাল মর্নিং সাফারি, ওপেন জিপ সাফারি। তো আমরা চলে এসেছি গেটে। এখন জিপসি আসবে, জিপসি আসলে আমরা আবার জিপসিতে করে আমাদের ওই ইকো কটেজের সামনে গিয়ে আমাদের গাড়িটা রেখে দেবো, আর তারপর জিপসিতে উঠে সোজা স্টার্ট করব। তো আমাদের টাইম দেওয়া ছিল 5:30, তো এখানে এসে দেখছি যে সবাই বলছে অন্ধকার, 5:45 থেকে শুরু হবে। অবভিয়াসলি সানরাইজটা এখন অনেকটা দেরিতে হচ্ছে, সেই জন্য এমনিতে টাইম 5:30, বাট ডেফিনেটলি এখনও শীতটা পুরোপুরি যায়নি। বাইরে ঠান্ডাটা বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আর যেটা মেইন এখানে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রচণ্ড ধুলো, যেহেতু পাহাড়ি রাস্তা। কালকে আমরা সারা দিনের যে ট্রিপটা করেছিলাম অলমোস্ট পুরো কাঁচ তুলে নিয়ে, তো ওই জন্য আজকে কি হবে ঠিক জানি না। সমস্ত কিছু নিয়ে নিয়েছি, নাক কান গলা মুখ সব ঢেকে নিয়ে আমাদের পুরো সাফারিটা এগোতে হবে, সাফারিটা করতে হবে। বেসিক্যালি ধুলো তো লাগবেই, তো সাফারি শেষে সেগুলো মুছতেও হবে। তো এইটা একটা বলে রাখলাম যে যারা ওপেন জিপ সাফারি করবেন শিমলিপালে এসে ঠিকমতো প্রিকশনস নিয়ে আসবেন, কেন কি ভীষণ ভীষণ ধুলো। শিমলিপাল ইকো কটেজ থেকেই কিন্তু আমরা এই জিপ সাফারির বুকিং করিয়েছিলাম, আর আমাদের এই জিপ সাফারির কস্ট পড়েছিল 4,000 টাকা।
নদীটা গেছে নিচ দিয়ে। এই যে পাহাড়টা দেখছেন সে পাহাড়ের নাম হচ্ছে গাড়ি পাহাড়। সব পাহাড়ের একটা একটা নাম আছে, আর সব পাহাড়কে নিয়ে শিমলিপাল জন্ম। শিমলিপাল ফরেস্ট। কিছু দূর যেতেই দেখা মিলেছিল এক বড় জায়ান্ট স্কুইরেলের, কিন্তু এত ছটফট করছিল যে ঠিকমতো ফটো আমরা তুলতে পারিনি। এরপরে দেখেছিলাম বেশ কিছু হরিণের দলকে। ও সিংওয়ালাটা দেখো, এম্পালার। ডুবে যাচ্ছে ভিতরে। তো আমরা এখন একটা জোনে এসে চুপচাপ ওয়েট করছি এখানে 5-10 মিনিট থেকে, তারপর এখান থেকে আবার বেরোবো। মানে মোটামুটি যা বুঝতে পারছি যে এখানে অ্যানিমালস তো আছে ডেফিনেটলি। মাঝে রাস্তায় আরও 2বার বার্কিং ডিয়ার আর স্পটেড ডিয়ার দেখতে পেয়েছি, কিন্তু ভিডিও তুলতে পারিনি কেন কি দেখার সাথে সাথে চলে যাচ্ছে। তো আছে, কালকে যে আমরা ভাবছিলাম একদম কিচ্ছু পাবো না, মানে অ্যাটলিস্ট কিছু তো আছে অ্যানিমালস। কিন্তু হ্যাঁ, যেহেতু রাস্তা দিয়ে এত গাড়ি যায় সেই জন্যই কিন্তু অ্যানিমালসরা রাস্তার কাছে আসে না। তো আমার মনে হয় এটা শিমলিপালের টাইগার রিজার্ভের যারা ফরেস্ট অফিসিয়ালস আছে তাদেরকে একটুখানি ভেবে দেখা উচিত যে গাড়ি চলাচলের সংখ্যা কমাতে হবে, নইলে অ্যানিমালসরা আসবে না এত। বেশ খানিকক্ষণ অপেক্ষা করেও সেই দেখা মিলল জঙ্গল ফাউলের। সাফারি শেষে দুটো সোনার হরিণ দেখে আমরা ফিরে চলেছিলাম শিমলিপাল ইকো কটেজে, আর তারপর চেক আউট করে ফিরে চললাম কলকাতার পথে। রাস্তায় আমরা কিন্তু ফেরার পথে গেছিলাম বাড়িপাদায় জগন্নাথ মন্দির। তো আমরা ফিরে চলেছি এখন শিমলিপাল থেকে বাড়ির রাস্তায়, আর ফেরার সময় যেটা দেখালাম বাড়িপাদার জগন্নাথ মন্দিরে আমরা পুজো দিয়েছিলাম। ভীষণ সুন্দর মন্দির। আপনারা যদি শিমলিপাল আসেন তাহলে কিন্তু বাড়িপাদার জগন্নাথ মন্দিরে অবশ্যই পুজো দেবেন, খুব ভালো। আমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি ওয়াজ নট অ্যালাউড, তো সেই জন্য ভিডিও তুলতে পারিনি। যাই হোক, আমাদের এই শিমলিপাল ট্রিপটা এখানেই শেষ হলো। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দাও, যাতে আমাদের আসন্ন সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আনটিল নেক্সট টাইম, জয় জগন্নাথ। নেক্সট ডেস্টিনেশন জয় জগন্নাথ।